হাউ আর ইউ? গুড মর্নিং। তো আজকের নতুন সিরিজ শুরু হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ। এই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আপকামিং তোমাদের জন্য এই সিরিজটা শুরু হলো। ওকে, জাস্ট এ মিনিট। কলকাতা পুলিশ সাউন্ড তো ভালোই আছে। ওকে, অল ওকে। তো অবশ্যই করে যারা ক্লাস জয়েন করছো, ক্লাসটি ইমিডিয়েটলি শেয়ার করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, কারণ তোমরা যত শেয়ার করবে, যত সাবস্ক্রাইব বাড়বে, কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ক্লাস। আর অবশ্যই করে এই ক্লাসগুলির আপডেটস, এই ক্লাসগুলির বিভিন্ন জব আপডেটস এবং পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সিম্পল, টেলিগ্রামে গিয়ে তোমরা অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করলে সেখানে তোমরা আমার প্রোফাইল কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে তোমার ডাইরেক্ট জয়েন করতে পারো। এছাড়া দেখো লিঙ্ক ইন ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি, এছাড়া চ্যাট অপশনেও কিন্তু রয়েছে। ঠিক আছে, অলরাইট। আর আবার বলছি, ক্লাসটি কিন্তু চ্যানেল যদি ভালো লাগে, ইফ ইউ লাইক দিস ক্লাস, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, তো টার্গেট অডিয়েন্স তো বলেই দিয়েছি শুরুতে। চলো আজকে প্রথম প্রশ্ন। Choose the correct amendment to the Indian Constitution which has delinked the right to property from chapter on fundamental rights. বলছে এখানে সঠিক যে চারটে অপশান আছে সেই সঠিক অপশান চুজ করো যেটা রাইট টু প্রপার্টি অরিজিনালি ছিল কি ফান্ডামেন্টাল রাইটসের পার্ট। ঠিক আছে, বাট পরবর্তীকালে এটাকে ডিলিঙ্ক করা হলো, মানে এখন এই মুহূর্তে আলাদা সেপারেট করা হলো। বর্তমান স্ট্যাটাস অনুযায়ী লিগাল অ্যান্ড মোরাল রাইট, সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো এটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই অ্যামেন্ডমেন্ট মানে চেঞ্জ করা হয়েছিল সংবিধানে? 43, 44, 45 না 46? উত্তর কী হবে? উত্তর 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 44তম সংবিধান সংশোধন 1978 সালে। ঠিক আছে, তো মনে রাখতে হবে বর্তমান স্ট্যাটাস লিগাল অ্যান্ড মোরাল রাইট 300A। আগে ছিল কত? প্রিভিয়াস ছিল 31। তো 44 অ্যামেন্ডমেন্ট অফ 1978 রিমুভ the right to property from the list of fundamental rights. The DPSP, the Directive Principle of State Policy, তোমরা জানো আর্টিকেল হলো 36 থেকে 51, পার্ট 4। ঠিক আছে, is included in which part of Indian Constitution? বলো, একদম বেসিক কোয়েশ্চেন, উত্তর দেওয়ার চেষ্টা করো। ডিপিএসপি is included in which part of Indian Constitution? কোন পার্টে ডিপিএসপি প্রভিশন রয়েছে? তো তোমরা ডিপিএসপি বললেই তোমাদের মনে পড়ে পার্ট 4। এর পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 ডিপিএসপি, পার্ট 5 ইউনিয়ন, পার্ট 6 স্টেট। ঠিক আছে, তো ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা করা নীতি নির্দেশক। অর্থাৎ ডিপিএসপি এই যে আইডিয়াটা হ্যাজ বিন টেকেন ফ্রম আয়ারল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, আবার আয়ারল্যান্ড স্প্যানিশ থেকে নিয়েছিল। আচ্ছা, এইটা তোমাদের মনে রাখতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে ডিপিএসপি 3টি প্রিন্সিপালের বেস করে গঠন করা হয়েছিল। একটা গান্ধিয়ান প্রিন্সিপাল, একটা লিবারেল প্রিন্সিপাল, একটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল। প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ ইজ এ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড is included in which fundamental right?
তোমরা জানো ধর্মের মানে বেসিক্যালি রাইট টু রিলিজিয়ান, রাইট টু এগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট টু কনস্টিটিউট রেমিডিস, রাইট টু ইকুয়ালিটি। এখানে ডিসক্রিমিনেশন করতে বারণ করা হয়েছে কোন বেসিসে? কোনো ব্যক্তি কাউকে কেউ ডিসক্রিমিনেট করতে পারবে না অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, ঠিক আছে, মানে জন্মস্থান। ইজ এ ফান্ডামেন্টাল রাইট, ইজ ইনক্লুডেড অফ হুইচ ফান্ডামেন্টাল রাইট বলো? একটু তোমাদের মনে রাখো, আর্টিকেল 14 কি 18 পড়েছ? সাম্যের অধিকার। 12 তো স্টেট, 13 তো ল, 14 তো ইকুয়াল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন ল, আর্টিকেল 15 যদি তুমি বলো, এই প্রভিশনে পুরো ওখানে লেখা আছে। তো আর্টিকেল 15 ক্লজ 1 of Indian Constitution says that prohibit discrimination against any citizen on the basis of religion, race, caste, sex or place of birth. Which article in the Indian Constitution provides for protection against arbitrary arrest and detention? কোনো ব্যক্তিকে আরবিটারি অ্যারেস্ট বা কাউকে ডিটেন করে রাখা যাবে না। তো তোমরা যদি দেখো আর্টিকেল 22, আর্টিকেল 23, 24 না 25, ইন্টারেস্টিং যদি এখানে 20 দিত আর্টিকেল, জিনিসটা ভালো হতো, তাহলে এখানে মজা হতো। তো যাই হোক, কাউকে আরবিটারি অ্যারেস্ট করা যায় না বা ডিটেন করা যায় না। অ্যারেস্টেড পার্সনকে কোর্টে প্রেজেন্ট করতে হয়, কোর্ট ডিসাইড করবে তাকে পুলিশ কাস্টডি দেবে না তাকে জুডিশিয়াল কাস্টডি হবে। এটা প্রসেস থাকে একটা, কাউকে ইলিগাল ডিটেন করে রাখা যায় না। আচ্ছা, আর্টিকেল 22, 23তে কী আছে? রাইট টু এগেন্স্ট এক্সপ্লয়টেশন 23 এবং 24 এ প্রভিশন, আর রাইট টু রিলিজিয়ন 25। তো আর্টিকেল 22 বলছে ইট ডিলস উইথ দ্য প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। দিস আর্টিকেল ইজ অ্যাপ্লিকেবল টু বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন। ফরেনের ক্ষেত্রেও কিন্তু হবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন যদি এরকম দেয় তাহলে কিন্তু এই উত্তরগুলো তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? তো হুইচ আর্টিকেল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর প্রোটেকশন এগেনস্ট আরবিট্রারি অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা আর্টিকেল। তো নর্মালি মনে রাখতে হবে আর্টিকেল 22 এই প্রভিশনটি এখানে রয়েছে। অ্যারেস্টেড পারসনকে তোমার লোকাল মানে দ্য অ্যারেস্টেড ইন্ডিভিজুয়াল শুড বি প্রডিউসড বিফোর এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স অফ হিজ অ্যারেস্ট। যাই হোক, এবং তাকে কেন অ্যারেস্ট করতে এইটাও তোকে ইনফর্ম করতে হবে। Any person who is in custody has to be informed as to why he has been arrested. এবং অ্যারেস্টেড পারসন তার লয়ার সঙ্গে কথা বলতে দিতে হবে। ফার্দার হি ক্যানট বি ডিনাইড দ্য রাইট টু কনসাল্ট অ্যান্ড অ্যাডভোকেট। তো এগুলো জানতে হবে, কিন্তু অ্যাপ্লিকেবল কার ক্ষেত্রে হবে না? এনিমি এলিয়েন বা এনিমি ফরেনার, বা যারা ধরো আনলফুল অ্যাক্টিভিটিতে, বা ধরো আমি বলি যারা টেররিস্ট অ্যাক্ট, ইউএপিএ, ঠিক আছে, এই ধরনের মানি লন্ডারিং এইসবে ধরা পড়েছে, মানে এক্সেপশান পাবে না। মানে এক্সেপশান যদি বলি, সেফগার্ড তো নর্মালি ফরেনার বা ভারতীয় তো পাবেই, কিন্তু দিস সেফগার্ড আর হাউএভার নট অ্যাপ্লিকেবল টু এনিমি, ঠিক আছে, ফরেনার অর এলিয়েন অ্যান্ড পিপল অ্যারেস্টেড আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন ল, ঠিক আছে? তো এগুলো পড়তে হবে। ইজ ইট ক্লিয়ার? হিন্দি ইজ ইন Devanagari script is the official language
of the Union, according to which article of Indian Constitution? थ्री आर्टिकल 343 आर्टिकल 343 कन्स्टिट्यूशने বলা হয়েছে হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট শ্যাল বি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের দেশে নেই। কোনো রাজ্য মনে করলে যেমন ইংরাজি কিন্তু যেমন নর্থ ইস্ট অনেক স্টেটে ইংরাজি ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, কিন্তু সংবিধানে লেখা আছে ইংলিশ 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু লেখা নেই, তাই না? কিন্তু ইউজ করতে পারে। হু ইজ প্রোটেম স্পিকার ইন দ্য লোকসভা? ইলেকশনের রেসপেক্টে তোমাদের জানা উচিত। এই যে স্পিকারের পোস্ট কোনদিন ফাঁকা যাবে না, তো ইলেকশনের পরে কী হয়, একজনকে প্রোটেম স্পিকার বা টেম্পোরারি স্পিকার হিসেবে নিয়োগ করা হচ্ছে। যতক্ষণ না রেগুলার স্পিকার, নতুন সরকার গঠন করছে, শপথ দিচ্ছে, রেগুলার স্পিকার আসছে। দ্য ফার্স্ট মিটিং আফটার জেনারেল ইলেকশন ইন হুইচ দ্য স্পিকার ইজ ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ লোকসভা। মেম্বার অফ লোকসভা থেকে ইলেক্টেড হয়, ঠিক আছে, মানে সিলেক্ট করা হয় মেনলি। আচ্ছা, তোমাদের মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, ইলেকশানে হলো অ্যাকচুয়ালি রুলিং পার্টি থেকে হয়, কিন্তু কোথাও সংবিধানে নেই যে রুলিং পার্টি থেকে স্পিকার হয়। স্পিকারের পোস্টটা কিন্তু মনে রাখতে হবে নিরপেক্ষ পোস্ট, ইন্ডিপেন্ডেন্ট পোস্ট। তো দ্য ফার্স্ট মিটিং আফটার জেনারেল ইলেকশন in which the speaker is elected by the member of Lok Sabha is held under the senior most member of the parliament is commonly known as protem speaker. Regular speaker চলে এলো, protem speaker ছুটি, ঠিক আছে? Fill in the blanks. The office of president of India can fall vacant. বলছে প্রেসিডেন্টের যে সিট কখন ভ্যাকেন্ট হয়? ইন কেস ডেথ অফ এ প্রেসিডেন্ট, যখন প্রেসিডেন্ট যদি কোনো কারণে মারা যায়। ইফ এ প্রেসিডেন্ট রিজাইন ফ্রম হিজ পোস্ট, যদি রাষ্ট্রপতি কোনো রিজাইন করে অন দ্য কমেন্সমেন্ট অফ ইমপিচমেন্ট ইন দ্য লোকসভা, যখন প্রেসিডেন্টকে ইমপিচ করা হয় এই কারণে। তো নর্মালি কী হচ্ছে, কখন হচ্ছে, তো মেনলি কখন ভ্যাকেন্ট হবে? যদি প্রেসিডেন্ট মারা যায় তার টেনিওর চলাকালীন, যদি প্রেসিডেন্ট নিজে থেকে রিজাইন দিয়ে দেয়, তো অপশান এ অ্যান্ড বি। কিন্তু মনে রাখতে হবে দ্য কারেক্ট অ্যান্সার ইজ 6 মান্থ, 6 মাসের মধ্যে কিন্তু রেগুলার স্পিকার নিয়োগ করতে হবে, তখন ভাইস প্রেসিডেন্ট হবে, মানে রাজ্যসভার চেয়ারম্যান। দ্য প্রেসিডেন্ট সিট ভ্যাকেন্ট ক্যান বি লেফট ভ্যাকেন্ট ফর 6 মান্থ, নট মোর দ্যান 6 মান্থ। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টেক্স ওথ to perform the duty of the president meanwhile until a new president. আর যদি কেউ না থাকে ভাইস প্রেসিডেন্ট, তখন হবে আমাদের সিজিআই। হু ইজ হাইয়েস্ট ল অফিসার ইন স্টেট অফ ইন্ডিয়া আন্ডার 165? এই দেখো, এই আর্টিকেল 76 কিন্তু বলেনি রাজ্যের হাইয়েস্ট লিগাল ল অফিসার কে। তো অ্যাডভোকেট জেনারেল, ইউনিয়নের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অ্যাকর্ডিং টু আর্টিকেল 76। তো অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইজ হাইয়েস্ট ল অফিসার ইন দ্য স্টেট। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ প্রোভাইড ফর দ্য অফিস অফ দ্য অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। The preamble of Indian Constitution was inspired by the preamble of India. মানে কোন কান্ট্রি? The idea of preamble has been taken from কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রিয়াম্বেল, প্রস্তাবনা, প্রিফেস, ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন, ইউএস, সুইস, ব্রিটিশ আর কানাডা। সুন্দর সুন্দর প্রশ্ন। কিন্তু আমাদের ফেডারেল স্ট্রাকচার যদি বলে তখন তুমি কানাডা লিখবে, কিন্তু নর্মালি আমাদের প্রিয়াম্বেল কিন্তু মনে রাখতে হবে ইউএস কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইউএস। দ্য কনস্টিটিউশন 92nd অ্যামেন্ডমেন্ট 2003, 92তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2003-এ।
অ্যামেন্ডেড আর্টিকেল 8 শিডিউল অষ্টম তফসিলে কী আছে, ল্যাঙ্গুয়েজ টু দ্য কনস্টিটিউশন সো অ্যাজ টু ইনক্লুড বোডো, ডোগরি জম্মুর ভাষা, মৈথিলি অ্যান্ড সান্তালি ল্যাঙ্গুয়েজ। পরবর্তীকালে তোমরা জানো এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ইনক্লুড করা হয়। দেয়ার বাই রেজিং দ্য টোটাল নাম্বার অফ দ্য ল্যাঙ্গুয়েজেস লিস্টেড ইন দ্য শিডিউল 2। যখন এই বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হলো 92তম সংবিধান সংশোধন 2003-এ, তখন টোটাল ল্যাঙ্গুয়েজ কত হলো? 20, 21, 22, 23। তো টোটাল ভাষা 22 হলো, 22। 71st অ্যামেন্ডমেন্ট হয়েছিল, প্রথমটি ছিল 14 ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড 1992 ইনক্লুড 3 মোর ল্যাঙ্গুয়েজ, কোনকনি, মণিপুরি, নেপালি। 92nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হলো বোডো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি এবং টোটাল ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে যদি আমি একসাথে দেখি 22টি। ফলোইং দি কনসেপ্ট অফ মানি সাপ্লাই ইন কল ন্যারো মানি। মানি সাপ্লাই আমরা বেস করে কোনটাকে আমরা ন্যারো মানি বলি, কোন একে M1, M2, M3 না M4? এখানে বিস্তৃত অর্থ নয়, ন্যারো মানি কথা বলেছে। এইটা হবে কিন্তু মনে রাখতে হবে M1, M1 সঠিক উত্তর হলো M1। মনে রাখতে হবে একটি নির্দিষ্ট জনসাধারণের মধ্যে একটি নির্দিষ্ট সময় মোট মজুদকে সরবরাহ করা হয়, ঠিক আছে, মানে মানি সাপ্লাই, ঠিক আছে। এই অর্থের চাহিদা, এবার কী হয়, চাহিদা, ডিম্যান্ড। তো অর্থের চাহিদার মতো অর্থ সরবরাহ করে একটি পরিবর্তনশীল, যেমন চাহিদা তেমন সাপ্লাই করতে হবে। এটি একটি নিজের সময় পরিমাপযোগ্য। তো খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এক্সক্লুডিং পাওয়ার ইজ টু ইস্যু কারেন্সি নোট লাইজ উইথ। এক্সক্লুসিভ পাওয়ার কী করবে, কারেন্সি নোট, যে নোট, ঠিক আছে, মানে আমাদের কারেন্সি ইস্যু করার কে কার থাকে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্টার অফ ফিনান্স, মিনিস্টার হোম, নাকি বিএনসি? তো অবশ্যই এক্সক্লুসিভ পাওয়ার টু ইস্যু কারেন্সি নোট লাইজ উইথ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাই না? এগুলো WBCS পরীক্ষা মেনের প্রশ্ন। ইন দ্য পোস্ট ইকোনমি রিফর্ম পিরিয়ড দ্য ট্যাক্স রিফর্ম মেজার ইমপ্লাইজ দ্য ফলোইং। ইন দ্য পোস্ট ইকোনমি রিফর্ম, যখন পরবর্তীকালে যখন ইকোনমিক রিফর্ম করা হয়, ট্যাক্স রিফর্ম মেজার করা হচ্ছে ইমপ্লাইজ দ্য ফলোইং। Option A, decline in the rates of taxes and reducing evasion. Overall responsibility of agricultural credit, কার কাছে রেসপন্সিবিলিটি থাকে? ওভারঅল রেসপন্সিবিলিটি অফ এগ্রিকালচার ক্রেডিট, কৃষি ক্ষেত্রে বা কৃষি এগ্রিকালচার সেক্টরে, প্রাইমারি সেক্টরে যখন ইকোনমিক্যালি ক্রেডিট, মানিটারি সাপোর্ট দেওয়া হয়, অ্যান্ড রিফিনান্স লাইজ অন RBI, নাবাদ, কোঅপারেটিভ ব্যাংক, নাকি ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক? তো উত্তর কি হবে? নাবাদ। উত্তর হবে নাবাদ, ঠিক আছে। তো নাবাদ কিন্তু এগ্রিকালচারাল ক্রেডিট শুধু তাই নয়, নাবাদ কিন্তু মনে রাখতে হবে, আচ্ছা, নাবাদের পূর্ণটা কিন্তু পুরো ওনার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। আর নাবাদ কিন্তু এটা মনে রাখতে হবে 1982 এস্টাবলিশ হয়েছিল। নাবাদ শুধু এগ্রিকালচারাল
ক্রেডিট দেয়, পাশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে নাবার্ডের একটা রোল থাকে। লং টার্ম এরা মূলত ফিনান্স করে। ফিনান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড ফর এ টার্ম অফ, ফিনান্স কমিশন অ্যাপয়েন্ট করা হয় কত বছরের জন্য? অর্থ কমিশন আর্টিকেল 280, রাজস্ব আদায়ের পর ফিনান্স কমিশন কেন্দ্র রাজ্য রাজস্ব বন্টন করে 5 years। As per the constitution, the commission is appointed every 5 years and consists of a chairman and 4 other members। একজন চেয়ারম্যান থাকে এবং 4 জন আদার মেম্বার্স থাকে। The most recent finance commission was constituted 31st December 2023। Find which statement is correct, এর মধ্যে কোনটি কারেক্ট? সেলস ট্যাক্স বলছে প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স ইজ নট ইনফ্লেমেটরি, ব্রিং ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। একটু যে ধরনের পরীক্ষা দেবে মানে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডব্লিউবিপির জন্য একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে যাচ্ছে, কারণ এত স্ট্যান্ডার্ড প্রশ্ন আমাদের এই পরীক্ষাগুলো দেয় না। ডব্লিউবিসিএস মূলত এই ধরনের প্রশ্ন দেয়। যাই হোক, দেখো প্রোগ্রেসিভ মানে কি, তোমার যত ট্যাক্স তুমি দেবে তত কিন্তু কী হয়। প্রোগ্রেসিভ মানে কি, ধরো তোমার আজকে ধরো ট্যাক্স তুমি দিচ্ছ, যত বেশি দেবে, যত কালেক্ট করো তত ট্যাক্স বাড়বে, রেভিনিউ কালেকশন বাড়বে। আর এর উল্টো হলো রিগ্রেসিভ। তো সেলস ট্যাক্স হলো রিগ্রেসিভ। ইনডাইরেক্ট ট্যাক্স, এটা অ্যাকচুয়ালি এটা ইনডাইরেক্ট ট্যাক্স, সাচ অ্যাজ সেলস সার্ভিস ট্যাক্স আর এন এক্সাম্পল অফ রিগ্রেসিভ ট্যাক্স। অ্যাজ দ্য পুয়ার অ্যান্ড রিচ পে সেম ট্যাক্স। ধরো আমি তোমাদের বলতে, ধরো আমি একটা মাথার তেল কিনতে যাচ্ছি, ঠিক আছে, খুব ভালো একটা মাথার তেল কিনতে যাচ্ছি। এবার আমি একটা শ্যাম্পু কিনতে যাচ্ছি। একটা রিচ পারসন যে ট্যাক্স মানে যেটা যে দামটা দেবে, জিএসটিতে অবশ্যই ইনক্লুড থাকবে, একজন পুয়ার ব্যক্তি সেম দেবে, এটা বল। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কেমন হচ্ছে, ধরো আজকে আমার আয় 50,000 টাকা, তাহলে আমি এক ধরনের ট্যাক্স দেবো। যে 80,000 দেবে সেম তার থেকে বেশি দেবে, যে 1 লাখ টাকা দেবে আরও বেশি ট্যাক্স দেবে। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, পুয়ার রিচ সেম মানে সেম প্রোডাক্ট, হয়তো আমার ইনকাম বেশি বা ওর ইনকাম কম, এরকম ব্যাপার হচ্ছে না, দুজনকে সেম ট্যাক্স দিতে হচ্ছে, ঠিক আছে। এরকম ব্যাপার হচ্ছে না যে ও না ওর ইনকাম বেশি, ও একটু বেশি টাকা দিয়ে জিনিসটা কিনুক, ওর ইনকাম কম, এরকম হচ্ছে না কিন্তু। তো সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট এবং সার্ভিস ক্ষেত্রে দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেম। Which item does not usually comes under India's import basket nowadays? এর মধ্যে আমরা কোনটা ইম্পোর্ট করি না? তো উত্তর ফুড গ্রেড, খাদ্যশস্য, ঠিক আছে। ইন্ডিয়ান প্রডিউস আয়ুর্বেদিক মেডিসিন অন এ লার্জ স্কেল অ্যান্ড ইভেন এক্সপোর্ট দেম। লার্জ স্কেলে আয়ুর্বেদিক মেডিসিন কি প্রডিউস করে এবং সেটা আবার এক্সপোর্টও করে। ইন্ডিয়া ইম্পোর্ট অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট, অয়েল এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট ইম্পোর্ট করে, পার্লস, প্রিসিয়াস স্টোন, মেশিনারি, বাট দে ডু নট ইম্পোর্ট আয়ুর্বেদিক মেডিসিন। ফিনান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই, এইসব প্রশ্ন পড়তেই লাগে না। ফিনান্স কমিশনকে কে অ্যাপয়েন্ট করেন? তো আমাদের কী হবে, ফিনান্স মিনিস্টার নয়, উত্তর হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যদি তুমি আর্টিকেল 280 দেখো, 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। আর মোর একটা ফার্স্ট ফিনান্স কমিশন কে ছিল, এস্টাবলিশ হয়েছিল 1951। The first commission was established in 1951. Indicate the incorrect statement. Impact on economic reform was. কি ইম্প্যাক্ট পড়েছিল যখন অর্থনৈতিক রিফর্ম করা হয়েছিল? ইনকারেক্টটা বলতে হবে, ভুলটা বের করো। আনস্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস অফ এ বেসিস ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রি, আচ্ছা, এরপর ইম্প্যাক্ট পড়েছিল নেগলেক্ট অফ এগ্রিকালচার, গ্রোথ অফ আনএমপ্লয়েড, গ্রোথ হচ্ছে কিন্তু আনএমপ্লয়েড বেস করে, নেগলেক্ট করা হচ্ছে তুমি এগ্রিকালচার প্রোডাক্ট এখনকার দিনে, জাস্ট এটা বলছো নাও ইট ইজ, ঠিক আছে। তো ইনক্রিজ ইন সিকিউরিটি অফ ওয়ার্কার্স নয়, ঠিক আছে, এটা হলো তো ভালো। ইকোনমিক রিফর্মে এই ক্ষেত্রে এইটা বলো, এর মধ্যে এই তিনটে ইনকারেক্ট, 3 নম্বরটা ইনকারেক্ট, বাইগুলো কারেক্ট।
তাহলে তুমি কি বলবে? মানে কি হচ্ছে, একটা সম্পদ কি হচ্ছে, কিছু ব্যক্তির কাছে কনসেন্ট্রেট হচ্ছে, গ্রোথ বাড়ছে, কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটও বাড়ছে। এগ্রিকালচার সেক্টরকে সেইভাবে আর নজর দেওয়া হচ্ছে না, সেভাবে রিফর্ম করা হচ্ছে না, টাইম মডার্ন টেক ইউজ করা হচ্ছে না। এখন ফোকাস করা হচ্ছে সার্ভিস সেক্টরের দিকে। ঠিক আছে, দ্য রিফর্ম ইনক্লুডেড competition in different sectors which increased efficiency, lowered price from consumer and improved the quality of goods and services. The panchayat system was introduced after the পঞ্চায়েতি রাজ কিন্তু প্রথম দিকে কিন্তু সাংবিধানিক স্ট্যাটাস ছিল না। কততম অ্যামেন্ডমেন্টের সাংবিধানিক স্ট্যাটাস পায়? 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সাংবিধানিক স্ট্যাটাস মিলে। ইয়েস প্রিয়াঙ্কা, ইউ আর কারেক্ট। ঠিক আছে। The author of the book The Indian War of Independence 1857 was, এই বইটি কে লিখেছিল? খুব গুরুত্বপূর্ণ বই। দ্য অথর অফ দ্য বুক দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 কে লিখেছিল? V.D. সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইজ অ্যান Indian nationalist history of the 1857 revolt by Vinayak Damodar Savarkar that was first published in 1909. What is the meaning of the word Sangam? Sangam কথার অর্থ, সঙ্গম এ যে, সঙ্গম কথার অর্থ কি? আমি 2-4 দিন আগে আমি প্রশ্নটা করেছি মোস্ট প্রবাবলি। কি হবে? অ্যাসেম্বলি অফ পোয়েটস, যেখানে পোয়েটসরা বিভিন্ন এক জায়গায় অ্যাসেম্বলি হয়, এক জায়গায় জড়ো হয় কবিরা। Sangam age is called because it refers to the gathering of poets and bards where the bulk of Tamil literature was written. The word Sangam is the, আর মনে কারো বেশ করে তামিল লিটারেচার, সংস্কৃত সংঘ, সঙ্গম একসাথে সংঘ কথার অর্থ, which means an association. Who composed the Sanskrit Kabbo Saudarsana Nanda? Saudarsana Nanda, এটার রাইটার কে? তো উত্তর হবে অশ্ব ঘোষ। সংস্কৃত কাব্য সৌন্দরানন্দা, একটি সৌন্দরানন্দা, বাবা সৌন্দরানন্দা বইটি লিখেছে অশ্ব ঘোষের কবিতা। ঠিক আছে, চলো। জালিয়ানওয়ালা ম্যাসাকার টুক প্লেস ইন দ্য সিটি অফ, সবাই জানো যার হত্যাকাণ্ড কোথায় কোথায় হয়েছিল? অমৃতসরে। শান্তপূর্ণ মিছিল গুলিবর্ষণ করা ডায়ারের নির্দেশে, কারণ রাওলাট অ্যাক্টের মানে অনুযায়ী অ্যারেস্ট করেছিল 1919-এ। রাওলাট অ্যাক্ট অনুযায়ী কাকে? সত্যবান সৈফুদ্দিনকে। খুব মেধা ছিল একজন, তারই শান্তিপুর বৈশাখী পূর্ণদিন একটা মিছিল তারও গুলিবর্ষণ করেছিল। ঠিক আছে, তো মনে রাখতে হবে। কবে হয়েছে? 1919-এ, এই 1919 সালে 13ই এপ্রিল। Ruler of which dynasty patronized Jainism? কোন ডাইনাস্টির রুলার জৈনিজমকে প্যাট্রিজম করেছিল, পৃষ্ঠপোষক করেছিল? চালুক্য ডাইনাস্টি। Jainism was patronized by Mauryan Emperor Chandragupta. Okay, his grandson Ashok, who later go on patronized Buddhism. তো জৈনিজমকে প্যাট্রাইজ করেছে প্রথম মৌর্য কিং চন্দ্রগুপ্ত, তারপর তার গ্র্যান্ডসন অশোক পরবর্তীকালে মানে বুদ্ধিজমকে পৃষ্ঠপোষক করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌরিয়ান এম্পায়ার,
ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এম্পায়ার ইন হিস্ট্রি। ঠিক আছে, এখানে উত্তর কিন্তু হবে চালুক্য। দ্য ফাউন্ডার, দ্য ফান্ডামেন্টাল organizational unit of life is protein, cell, DNA না RNA? তাহলে উত্তর হবে সেল। জীবনের মৌলিক সাংগঠনিক একক কোনটি? মনে রাখতে হবে সেল। ঠিক আছে, কোষ, কোষ হলো জীবনের মৌলিক একক। সমস্ত জীবন্ত প্রাণী কোষ নামক ক্ষুদ্র একক দ্বারা গঠিত হয়। একটি কোষ স্বাধীন অস্তিত্বে সক্ষম এবং জীবের জন্য প্রয়োজনীয় সমস্ত কার্য কী করে সম্পাদন করতে পারে। একটি কোষ পুষ্টি, শ্বসন, মলত্যাগ, পরিবহন এবং প্রজনন বহন করে। The cell is fundamental unit. Diamond and graphite are allotropes of তো বলো হীরা এবং গ্রাফাইটের অ্যালোট্রপ কি? কার্বন। ঠিক আছে, হীরা এবং গ্রাফাইট কার্বনের অ্যালোট্রপ। তারা কার্বন পরমাণু গঠিত, কিন্তু তাদের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য আছে। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার রিপ্রেজেন্ট ইউনিট অফ দ্য সেম ফিজিক্যাল কোয়ান্টিটি? আচ্ছা, হীরা এবং মানে গ্রানাইটের মধ্যে পার্থক্য কি? হীরা তার ব্যতিক্রমী কঠোরতা, অপটিক্যাল বৈশিষ্ট্য এবং তাপ পরিবাহিতার জন্য বিখ্যাত। যখন গ্রাফাইট কি? গ্রাফাইট বৈদ্যুতিক পরিবাহিতা এবং লুব্রিকেটিং বৈশিষ্ট্য প্রদর্শন করে। আচ্ছা বলো এটা, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার রিপ্রেজেন্ট ইউনিট অফ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি? Joule and calorie. The correct answer is joule and calorie. Joule and calorie represent unit of the same physical quantity of energy. The ability to do is called energy. Calorie and joule both unit of energy. দুটোই এনার্জির ইউনিট, জুল এবং ক্যালোরি। The human eye form the image of an object as its corona, iris, pupil না retina? বলো বাপ্পা। রেটিনা। উত্তর কি হবে? রেটিনা। The human eye form the image of an object at its retina. Tissue that connect muscle to bone is human is known as. যে টিস্যু কানেক্ট করে মাসেল এবং বোনের মধ্যে, তাই কি বলে? বহুদিন এই প্রশ্নটা হয়েছিল।
টেন্ডন, ঠিক আছে, টেন্ডন বলে। আচ্ছা চলো এবারে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করে কমপ্লিট করে দেবো ক্লাস। হু ওয়াজ শোন ইজ ইন অ্যাজ চিফ মিনিস্টার অফ সিকিম ফর সেকেন্ড কনসিকিউটিভ টার্ম অফ 10 জুন 2024। 10 জুন 2024 সেকেন্ড টার্মের জন্য সিকিমের সিএম কে হলেন? প্রেম সিং তামাং, অপশন বি। হুইচ ফিল্ম will be opening film of the 18 Mumbai International Film Festival? 18তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওপেনিং ফিল্ম কোনটি? বিল্লি অ্যান্ড মলি অ্যান্ড অটার লাভ স্টোরি। এগুলো দেয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, হু ওয়াজ শোন in as Indian Prime Minister for rare third consecutive term? বলো আমাদের ইন্ডিয়া, সবাই জানো আমাদের মোদিজি, নরেন্দ্র মোদী, আমাদের সবাই প্রিয় নরেন্দ্র মোদীজি। ওকে, হু ডিড কার্লোস আলকারাজ ডিফিট টু উইন হিজ ফার্স্ট ফ্রেঞ্চ ওপেন টাইটেল? ফার্স্ট ফ্রেঞ্চ ওপেন টাইটেলে কার্লোস ডিফিট করল। তো আলেকজান্ডার জুভেরেভ, ঠিক আছে। হু বিকেম দ্য ইয়ংগেস্ট ম্যান টু উইন গ্র্যান্ড স্ল্যাম টাইটেল? এর মধ্যে কে ইয়ংগেস্ট ম্যান জয়লাভ করলো গ্র্যান্ড স্ল্যাম টাইটেল অন দ্য 3 সারফেস, ক্লে, গ্রাস, হার্ড কোর্ট, মাত্র 21 বছর বয়সে? উত্তর হবে কিন্তু এখানে কার্লোস আলেকজান্ডার। আচ্ছা তোমাদের কয়েকটা প্রশ্ন কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দিই, একটু পারলে লিখে নাও। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতের স্থান 129। প্রথম স্থানটা থেকে কোন দেশ? আইসল্যান্ড। তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা, ঠিক আছে, তো উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত ডোভাল। তো এগুলো জানতে হবে। আচ্ছা মনে রাখতে হবে, ব্রিক্স ফরেন মিনিস্ট্রিয়াল বৈঠক অনুষ্ঠিত হলো কোথায়? রাশিয়ার নিচনি নভগোরোড, ঠিক আছে। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী হিসাবে ঘোষণা করলেন অমরাবতীকে। জাতিসংঘ 2025 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঘোষণা করল। ভারতের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 1970 সালের পর পূর্ব আফ্রিকার প্রথম দেশ হিসাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী স্থান পেল সোমালিয়া। আচ্ছা, ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হলেন সাব লেফটেন্যান্ট অনামিকা বি রাজীব। ক্লিয়ার? জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হলেন প্রাক্তন ক্যামেরুনের প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং। 2000, আচ্ছা এটা মনে রাখো, জেসমিন পাউলিনিকে পরাজিত করে 2024 সালের ফ্রেঞ্চ ওপেন জিতলেন ইগা সুয়াটেক। একটা তৃতীয়বার ফ্রেঞ্চ ওপেন জিতলেন। আচ্ছা এটা মনে রাখতে হবে, প্রয়াত হলেন রিসেন্টলি এনাডু গ্রুপ রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আর একটু আগে বলে দিলাম, আলেকজান্ডার জাভেরেকে পরাজিত করে 2024 সালে ফ্রেঞ্চ ওপেন জিতলেন কার্লোস
আলজা কারাজ, এই ছিল প্রশ্নটা, ঠিক আছে? তো মনে রাখতে হবে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসাবে তিনি ভিন্ন সাকসেসফুল পেয়েছিল, গ্র্যান্ড স্ল্যাম জিতেছিল 2022-এর ইউএস ওপেন, 2023-এর যেটা উইম্বলডন, আর 2024-এ ফ্রেঞ্চ ওপেন। আর লাস্ট কোয়েশ্চেন, মানে লাস্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স হলো, মেক্সিকোর প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন ক্লাডিয়া সিনবাউজম। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই বাই। কালকেও দেখা হচ্ছে সেম এই ক্লাসের পার্ট 2-তে। ওকে, থ্যাংক ইউ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।